পাশ দিয়ে বয়ে চলে করতোয়া নদী ও শিশুদের সব। আজকে আমি কথা বলছি বহু প্রাচীন এই মহাশ্মশান নিয়ে, যা কিনা অবস্থিত বগুড়া শেরপুর করতোয়া নদীর পাড়ে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে এবং আমি তোমাদের সাথে একটা হরর এক্সপেরিয়েন্স শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে ভিডিওটা দেখি আর একটা হরর এক্সপেরিয়েন্সের গল্পও তোমাদের সাথে শেয়ার করি। এই যে জুম ইন জুম আউট করে তোমাদের যে মন্দিরখানা দেখাচ্ছি, এই মন্দিরটা অনেক বছরের পুরাতন মন্দির, ভীষণ প্রাচীন জায়গা এই জায়গাটা। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এটা আবার নতুন হচ্ছে। এই যে এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ উত্তরবাদী মহাশ্মশান, এটা হলো সনাতন ধর্মাবলম্বীদের ভীষণ পবিত্র জায়গা। এই যে দেখতে পাচ্ছ বড় বড় বটগাছ, এগুলো সম্পর্কেও কিছু বলবো। তার আগে শুনে নাও, সনাতন ধর্মে শবদাহ হলো মৃতদেহকে পোড়ানোর মাধ্যমে শেষকৃত্য করার পদ্ধতি। খোলা চিতায় শবকে দাহ করা, এটা হলো একটা প্রাচীন ঐতিহ্য। যদিও বর্তমানে ইলেকট্রিক চুলায় এখন সবগুলোকে দাহ করা হয়। শিশুদের অকাল মৃত্যুতে তাদেরকে দাহ করা হয় না, তাদেরকে সমাধিত করা হয়, যেটা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি তোমাদের। এই যে দেখো বিশাল এক বট বৃক্ষ। অকাল্ট সায়েন্স ঘাঁটতে ঘাঁটতে আমি যেটা জেনেছি সেটা হলো, শ্মশান ঘাটে এই যে বিশাল বিশাল বটবৃক্ষ দেখা যায়, কিছু খারাপ শক্তি থাকে যেই শক্তিগুলোকে এই বিশাল বিশাল বটবৃক্ষ শোষণ করে নেয়। এটা দেখবে আমি সামনে হয়তো যখন মঠের ওইদিকে যাব তোমাদেরকে ভিডিওর ভেতরেও বলবো। একজন মুসলিম কবি আছেন, তার নাম মহাকবি কায়কোবাদ। তার লেখা একটা মহাকাব্য মহাশ্মশান পড়তে পড়তে হুট করে মনে হলো যাই একটু এবার মহাশ্মশান থেকে ঘুরে আসা যাক। যদিও তার ওই কাব্যগ্রন্থে ছিল পানিপথের যুদ্ধ নিয়ে লেখা। তো যাই হোক, দেখে নিলে তো এই প্রকাণ্ড বটগাছটি দেখে রাখবো। আর ওইদিকে যে মঠ দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দিচ্ছি, ওইদিকে আমরা এখন যাব। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে বিশেষ করে মরাগুলোকে পোড়ানো হয়, সবগুলোকে দাহ করে পাশের করতোয়া নদীতে অস্থি বিসর্জন দেওয়া হয়। এই যে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব সমাধির দিকে। তো সমাধির দিকে যাওয়ার আগেই দেখবে ভিডিওতে সাউন্ড পাবে তোমরা, এই যে শোনো। ভারী হয়ে আসছে। এখানে এসেই আমার কেরম জানি গাটা ভারী ভারী লাগছিল এবং মাথাটা কেরম জানি ঘুরাচ্ছিল। আমার সাথে আমার ছোট বোন গিয়েছিল, তাই আমি ওসব বুঝতে দিচ্ছিলাম না, পাছে আমার ছোট বোন না আবার ভয় পেয়ে যায়। বা বেদি বলে আর কি। আমরা যখন ভিডিও করছিলাম তখন এখানের এক স্থানীয় কাকাকে সাথে নিয়ে নিয়েছিল। কাকা বললেন এই মাত্রই একটা মরা পুঁতে দিয়ে গেছে, কারণ তারা ছিল বেদেনি। যেহেতু তাজা মরা, সেহেতু ওদিকে যেতে বারণ করলেন। ওই যে দেখো এই পাশেও করতোয়া নদী বয়ে গেছে এবং বেশ কিছু মঠ, বেদি বা সমাধি দেখতে পাচ্ছ। এই সমাধিগুলো কিন্তু অনেক বছরের পুরানো। ওই পেছনের দিকে অনেক নতুন সমাধি আছে। এই মাত্র একটা সমাধি দিয়ে গেল। তো কাকা বললেন যে তোমরা ওদিকে যেও না, এবং কাকা আমার অবস্থাটা দেখে হয়তো তিনি একটু বুঝতে পারছিলেন যে আমার সামহাউ প্রবলেম হচ্ছিল। আমি ভিডিও খুব ভালো মতো করতে পারছিলাম না, একেতে গিম্বাল সাথে নিইনি, আর একে এই জায়গাগুলোতে ঠিকঠাকভাবে ফোকাস হচ্ছিল না। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাও কিন্তু ভীষণ পুরাতন এবং অনেক পুরাতন পুরাতন বেদি এগুলো। তো যাই হোক, আমার ক্যামেরাটা সামহাউ ফোকাস করছিল না এবং শরীরটাও ভালো লাগছিল না, কেমন জানি গা ভারী লাগছিল, গা গোলাচ্ছিল, যার কারণে খুব একটা বেশি ক্লিপ আমি নেইনি।
আমি ওখান থেকে চলে এসেছি। তবে এরপর শ্মশানের বাইরে একটা ভীষণ পুরাতন জায়গা তোমাদের একটা শিশুকে বলে দেই, তোমরা যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, ইউটিউব চ্যানেলটার নাম দা ফারিহা, সেটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। আর আমার ফেসবুক পেজ দা ফারিহাতে লাইক অ্যান্ড ফলো দিয়ে আসবে। তার সাথে সাথে রান্না ভালো লাগলে সেগুলো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। তাহলে চলো এবার ভুতুরে অ্যাম্বিয়েন্সে ফেরত যাওয়া যাক। মূলত এই জায়গাটা থেকেই আমার গা ভারী হওয়া শুরু করেছিল। আর যখন কাকা বললেন যে আসলে মাত্র কিছুদিন আগে এখানে একটা শিশুর সমাধি করে দেওয়া হয়েছে এবং ওই ভেতরের দিকে একটা কিছুক্ষণ আগেই নতুন একটা কবর করে দেওয়া হয়েছে, তখন গিয়ে আমি বুঝতে পারলাম ও আচ্ছা, এই জন্যই বোধহয় আমার গাটা ভারী লাগছে, আমার এরকম গা গোলাচ্ছে। শ্মশান থেকে বের হওয়া যাক। এই যে শ্মশান থেকে বের হয়ে এই জায়গাটায় আমরা এসেছি। এই জায়গাটা মনে হয় একটা মসজিদ ছিল, আমি স্থানীয়দের থেকে যা জানলাম আর কি। তো চলো এইটাও তোমাদের এভাবে জুম ইন জুম আউট করে দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছ, ওটার ভেতরে যাতে ভেঙে না পড়ে যায় সেজন্য আবার খুঁটি দিয়ে রাখা হয়েছে। পুরো দেয়ালটাকে, পুরো স্থাপনাটাকে বট গাছ একদম নিজের করে নিয়েছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ একটা নৌকা যাচ্ছে, এটা কিন্তু করতোয়া নদী। আর এটা হচ্ছে আমি দেখাচ্ছি সাইড থেকে, দেখতে পাচ্ছ তো একদম পুরো বট গাছটা এই স্থাপনাটাকে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তো আজকের মতন আর কোনো কিছু দেখাবো না, এখানেই শেষ করে দেব। দা ফারিহাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে এখনই গিয়ে করে দিয়ে আসো, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু কন্টেন্টগুলো ঠিক সময়ে দেখতে পারবে না। আজকের মতো এতটুকুই, সবাই দা ফারিহার সাথেই থেকো। আল্লাহ হাফিজ।